দর্শক বন্ধু, প্রথমেই সকলকে জানাচ্ছি যে আপনাদের মঙ্গল কামনা, আপনাদের ভালো চাওয়া আর আপনাদের ভালো রাখা, এই তিনটেকে যখন আমরা একসাথে কম্প্যাক্ট করি তখন যে নামটা উঠে আসে, মানে যিনি আপনাদেরকে এই ভালো রাখার পথে নিয়ে যান, সেই মানুষটিকে নিয়ে আমি তা নিয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে যিনি আপনাদেরকে ভালো রাখার প্রতি একটা অঙ্গীকার করেছেন নিজের সাথে নিজেই, সেই মানুষটি আর কেউ নন, জ্যোতিষ ও তান্ত্রিক আপনাদের সকলের প্রিয় শ্রী দীনেশ আচার্য। আজকে আমি আবারও আপনাদেরই অনুরোধে এই আলোচনামূলক অনুষ্ঠানে ওনাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। যদিও ব্যস্ততার খাতিরে অনেকটা সময় উনি আমাদের দিতে পারেন না, কারণ আপনাদেরই কাজের জন্য তিনি ব্যস্ত থাকেন, তবুও আপনাদের অনুরোধ তো আমরা ফেলতে পারি না, আর তাই বারংবার আপনাদের অনুরোধে আমরা তাকে নিয়ে আসি। চলুন তাকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। নমস্কার। हरि ओम त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनमृत्योर्मुक्षीमामृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুজন, আমার ইষ্ট দেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। স্বপ্ন, প্রত্যেক মানুষ আমরা স্বপ্ন দেখি। স্বপ্নটা কারো কারো পূরণ হয়, কারোর হয় না। যারা ভাবেন আমার স্বপ্ন পূরণ হয়ে গেল এবং সেই স্বপ্নটা যদি থাকে আমার প্রেমিক বা প্রেমিকাকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেতে, বা আমি আমার মনের মতো পাত্রী খুঁজছি বা পাত্র খুঁজছিলাম এবং পেয়ে গেছি, এই স্বপ্নটা পূরণ হয়ে গেল, বিয়েও হয়ে গেল, কিছুদিন সংসার করছেন, ভালো কাটছে, হঠাৎ করে ঝড়, এবং সেই ভালো থাকার মধ্যে আপনার স্বপ্ন ভঙ্গ যখন হলো, যখন আপনার চোখ খুলল, আপনি দেখলেন সেটা ডিভোর্সের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কেন? এই কেনর উত্তরটা আজকে আমরা খুঁজবো। কেন চারিদিকে এত বিবাহ বিচ্ছেদ? দেখুন, আগেকার দিনও তো ছিল, বলুন তো, ঠাকুমা জেঠিমা বা দিদিমাদের আমলে এত বিবাহ বিচ্ছেদ কি আমরা শুনতাম? শুনতাম না তো। তাহলে কেন এখন এই প্রজন্মে দাঁড়িয়ে আমরা এগুলো শুনছি? চলুন আচার্যজির কাছ থেকে আজকে আমরা তার উত্তর জেনে নেব। যে যেমন কর্ম করবে ফল তাকে পেতেই হবে, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। কিন্তু তার মাঝখানে আরো দু তিনটি বিষয় কিন্তু আমরা না চাইতেও, আমরা না স্বীকার করলেও চলে আসে। সেটা কি? গ্রহের পরিস্থিতি শিকার হওয়া, গ্রহের দশা এবং অন্তর্দশার প্রত্যুত্ত ফল আমাদের সেভাবে চলা। আর এক হচ্ছে কি, কিছু মানুষের হিংসত্ব ভাব, কিছু মানুষের হিংসত্ব ভাব। এই সব দিকগুলো নিয়ে কিন্তু আমাদের বর্তমান জীবনযাপন চলে থাকে। তার মধ্যে একটা বিশেষ দিক থাকে যেটা নিয়ে আজকে দিদিভাই বললো, সেটা হচ্ছে কি ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। কেন হয়? শুধু কি কোনো গ্রহ দোষের জন্য হয়, না অন্য কোনো কারণ থাকে? হওয়ার পিছনে কি শুধু আজকের দিনে, মানে এরকম কোনো ব্যাপার, মানে একজনের সঙ্গে আমি জাস্ট আলোচনা হচ্ছে যে আজকের দিনে বিবাহ বিচ্ছেদটা অত্যাধিক পরিমাণে বেশি হচ্ছে। তার বক্তব্য হচ্ছে আগেও হতো, এখন সোশ্যাল মিডিয়া বলে বেশি জানা যাচ্ছে, তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে কম জানা যায়। ব্যাপারটা কোনো একটা দিক দিয়ে ঠিক যদি ধরিও, তবে পরিমাণে কিন্তু সেই 20 আর 80, সেটা কিন্তু ওই 70 আর 80 নয়। তখন হয়তো 1000-এ 20% ছিল, আর এখন হয়তো 1000-এ 80 হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের। দেখুন, গ্রহ পরিস্থিতি বিশেষ করে 2000 সালের পর থেকে যদি একটা নির্দিষ্ট সমীক্ষা করা যায় গ্রহগত দিক দিয়ে বিচার করে, তাহলে 2000 সালের পর থেকে যাদের বিবাহ হয়েছে বা 2000 সালের পর থেকে যে পরিমাণে বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই পরিমাণে কিন্তু 2000 সালের আগে হয়নি। তাহলে 2000 সালের আগে কি সোশ্যাল মিডিয়া ততটা মজবুত ছিল না? আসলে মিডিয়া টিডিয়া কিছু নয়। 2000 সালের পর থেকে মঙ্গল গ্রহের যে ডিগ্রি, প্রত্যত্ত ভাব কিন্তু প্রতিনিয়ত বাড়তে চলেছে, এবং তা লগ্নের উপর একটা সদৃশ্য ভাব, যার যেখানে থাক সেখানে কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণে বেশি পড়ছে, যার কারণে কিন্তু এই বিবাহ ক্ষেত্রে, সাংসারিক জীবনে অশান্তির ক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহ তার বিশেষ পদক্ষেপ কিন্তু নিয়ে আছে। শুধু তাই নয়, একটা দিক ভালো করে ভাবতে হবে। আমরা সবসময় মনে করি মাঙ্গলিক দোষ মানে সমস্যা, মাঙ্গলিক দোষ মানে হয়তো তার সাংসারিক জীবনে ডিস্টার্ব হবে। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে নয়। আপনি তেঁতুলের টক খাবেন একরকম, আমড়ার টক খাবেন একরকম, আপনি লেবুর টক খাবেন একরকম, প্রত্যেকটা স্বাদ টকই, কিন্তু প্রত্যেকটা টকের স্বাদ কিন্তু আলাদা। তাই মঙ্গল গ্রহ যার লগ্নে মঙ্গল আছে সে একরকম ফল পাবে, যার চতুর্থ আছে সে একরকম ফল পাবে, যার সপ্তমে আছে সে একরকম ফল পাবে, যার অষ্টমে আছে সে একরকম ফল পাবে, যার দ্বাদশে আছে সে কিন্তু আরো একরকম ফল পাবে।
শুধু মঙ্গলের থেকে লগ্ন থেকে মঙ্গল বিচার করা তা নয়, বিশেষ ক্ষেত্রে চন্দ্র থেকে মঙ্গলের বিচার করেও দেখার পজিশন থাকে একটা, যে কি পজিশনে কি বৃত্তান্ত সহকারে সেটা আছে। কারণ চন্দ্র চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থেকে অনেক সময় ভৌমর প্রকাশ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টার্বটা হয়। কিন্তু অনেকের মনের ধারণা আছে যে শুধু যদি গ্রহগত দিক দিয়ে ডিস্টার্ব হয়, তাহলে যাদেরকে জটুক বিচার করে, মানে প্রশ্ন আমি বলছি, উত্তর আমিই দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের মনে অনেকের এই ধরনের প্রশ্ন রয়েছে, যে যাদের জটুক বিচার করে বিবাহ দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো প্রকার ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা নেই, সেটা মেনটেন করে বিবাহ দেওয়া হচ্ছে, তারপরে তাদের ডিস্টার্ব হয় কেন? ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের আগে একটা শব্দ বলি, মানে আমার ব্যক্তিগত দিক দিয়ে এটা খুব খারাপ লাগে। আমি গত অনুষ্ঠানে এই ঘটনা বলেছি, যখন বিবাহ বিচ্ছেদ হয় না, সেই পুরুষ বা সেই স্বামী জিতে যায়, বিশাল ব্যাপার। সেই স্ত্রীও জিতে যায়, তারও বিশাল ব্যাপার। ভাবুন তো, কে হেরে যায় তাদের দুইজনের ভিতরে যদি কোনো সন্তান উৎপন্ন হয়, সেই সন্তানটা কিন্তু হেরে যায়। সে মাকে পাক বা সে বাবাকে পাক, সে কিন্তু হেরেই গেল। মাকে পেলে বাবাকে হারালো, বাবাকে পেলে মাকে হারালো, আলটিমেটলি দুজনকে না পেলে কিন্তু তার জিত হয় না। এই যে ডিস্টার্বটা হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানের জন্মছক বিচার করে তার জন্মছক অনুযায়ী তার মাতৃপিতৃ স্নেহ দিবগ্ন বা একটা ভগ্নাকার কোনো ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে কিনা, মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু এরও বাইরে কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু ছক বৈশিষ্ট্য অনুযায়ী হয় না। একজন জাতক এবং আরেকজন জাতিকার ক্ষেত্রে 36 ভাগের ভিতরে দেখা যাচ্ছে 32 পয়েন্ট মিল হচ্ছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে 90% মিল হয়ে যাচ্ছে। এরকম পর্যায়ে বিবাহ হওয়ার পরেও বিচ্ছেদ হয়, কি কারণে? এর দুটো তিনটে কারণ থাকে। এক হচ্ছে বলছে জাতক বা জাতিকার ক্ষেত্রে শুক্র গ্রহের বৈশিষ্ট্য দেখার কিন্তু অত্যাধিক কারণ রয়েছে। শুক্র গ্রহ যাদের অধিক ভালো, বিশেষ করে যারা শুক্র গ্রহের জাতক, যেমন তুলা রাশি, এই ধরনের জাতকের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে কি, তুলা রাশির জাতকের একটা বৈশিষ্ট্য থাকে, তার গায়ের রং কালো হোক, সে রোগা হোক, মোটা হোক, সেটা ফ্যাক্ট করে না। তুলা রাশির জাতক জাতিকের অটোমেটিকলি একটা যারা তাদেরকে দেখবে, তাদের প্রতি একটা আকর্ষিত ভাব থাকবে। দেখবেন অনেকের এরকম ধরনের ঘটনা ঘটে, আপনার মানে ধরুন আপনার বয়স, আপনি একটি মেয়ে, আপনার বয়স ধরে নিন 26, কোনো না কোনো কর্মের ক্ষেত্রে বা কোনো সাপোর্টের জন্য দেখবেন একটি 49 কি 50 এজের লোক আপনাকে একটা সাপোর্ট করেছে, কোনো কাজের আপনাকে সাহায্য করেছে বা আপনাকে ভালো পরামর্শ দেয়, সব ঠিক আছে। একটা সময় পর দেখবেন সে আপনাকে একটা নোংরা প্রস্তাব দিচ্ছে বা নোংরা মনোভাবে, নোংরা দৃষ্টিতে আপনাকে দেখছে। আপনি ভাবতে অবাক লাগবে, আপনার আমার পিতৃ সমতুল্য লোক এরকম কেন হচ্ছে, এটা তার দোষ নয়। আপনার রাশিগত গ্রহগত বৈশিষ্ট্য এবং রাশির স্বামী গ্রহের এতটা ডিপ প্রভাব থাকে, আপনি না চাইতেও আপনাকে এই ধরনের মানে মনোপ্রস্তাবের ভিতরে একটা পড়তে হবে। এ হচ্ছে গ্রহের বৈশিষ্ট্য। এটা ছাড়া কি হয়? এটা ছাড়া হয় বলছে যদি বাস্তুতে কোনো প্রকার দোষ থাকে, স্বামী স্ত্রী সেখানে একভাবে থাকতে পারবে না, কোনো প্রকার সম্ভব নয়। বাস্তুর দোষ রয়েছে, স্বামী স্ত্রী সেখানে একভাবে থাকতে পারবে না। সেকেন্ড বলছে বাস্তুর দোষ ছাড়া যদি মনে করুন আপনারা স্বামী স্ত্রী ভালো আছেন, সেক্ষেত্রে আমি চাইছি না ভালো থাকুন, মানে কেউ যদি কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনি সমস্যায় অটোমেটিকলি পড়বেন। এই যে সমস্যা, সেক্ষেত্রে আপনার গ্রহের কি পজিশন আছে, সে পজিশন কিন্তু দেখবেন না। তাহলে এই তিনটে দিক কিন্তু আপনার ব্যতিক্রম থাকবেই। একটা হচ্ছে গ্রহগত দিকের কি বৈশিষ্ট্য পাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনার বাস্তুর কোনো প্রভাব পড়ছে কিনা, থার্ড নাম্বার হচ্ছে আপনার উপরে কেউ কোনো ক্রিয়া করছে কিনা। সেই বুঝে কিন্তু আপনার সমস্যা, এবং সেই বুঝে কিন্তু আপনি সমস্যা পীড়িত হয়ে থাকবেন। এটা আপনার ক্ষেত্রে একলা নয়, এই ধরনের তিনটে পর্যায়ের কোনো একটি সমস্যা যদি আপনার থাকে, তাহলে গ্রহগত দিক ছাড়াও আপনি আপনার বিবাহিত জীবনে কোনো প্রকার সুখময় জীবনযাপন করতে পারবেন না, এবং এটা 100%। থাকবো আমরা আলোচনায়, তবে তার আগে একবার আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন নাম্বারে ফোন করলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন এবং কোথায় কোথায় গেলে, কোন চেম্বারে গেলে আপনারা ওনার সাক্ষাৎ পাচ্ছেন। প্রথমেই জানাবো 7872099063 এই নাম্বারে কল করুন, অথবা
8617574724 এই নাম্বারেও আপনারা কল করতে পারেন। আর প্রতি সোমবার ওনাকে আপনারা শিয়ালদায় পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বরে উনি আপনাদের জন্য চেম্বার করছেন। প্রতি বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদাতে তিনি থাকছেন। শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বরে তিনি চেম্বার করছেন এবং প্রতি রবিবার আপনারা জানেন উনি ওনার নিজ গৃহ মন্দির যেটা নদিয়ায় হরিণঘাটায় অবস্থিত সেখানে আপনাদের জন্য চেম্বার করেন। এবং জানিয়ে দেব প্রতি রবিবার এই যে উনি ওনার গৃহ মন্দিরে চেম্বার করেন সেখানে কিন্তু যারা আর্থিক কষ্টের জন্য ওনার কাছে আসতে পারেন না বা কোনো রকম রেমেডি নিতে পারেন না, আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, তাদের জন্য উনি কিন্তু স্পেশালভাবে আপনাদের দেখেন, স্পেশালভাবে আপনাদের ট্রিট করেন এবং সেখানে অতি স্বল্প মূল্যে আপনাদের কিন্তু রেমেডিও দেওয়া হয়। তো এগুলো গেল চেম্বার। এবার জানাবো মাসের 20 তারিখে বহরমপুরের বন্ধুদের জন্য তিনি কিন্তু বহরমপুর থাকছেন এবং 26 থেকে 30 তারিখ প্রত্যেক মাসে তিনি কিন্তু উত্তরবঙ্গে থাকছেন। তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করুন আর ওনার কাছে চলে আসুন। একটা প্রশ্ন মনের মধ্যে উঠে আসে, সেটা হচ্ছে যখন আমরা দেখছি যে যে জায়গাগুলো, যে বিষয়গুলো উনি বললেন যে তিনটের মধ্যে যে কোনো একটা হলে আমাদের বিবাহ বিচ্ছেদের একটা 100% সম্ভাবনা থাকে, কিন্তু অনেক দিন ধরে আমার মামলা চলছে, বনিবনা হচ্ছে না হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে আমার বনিবনা হচ্ছে না, 2 বছর 3 বছর ধরে মামলাটা কন্টিনিউয়াসলি চলছে, টাকা তো টাকা, সময় তো সময়, এবং সেই সঙ্গে আমাদের পার্সোনাল লাইফটাও হেল হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত বা সেখান থেকে কি করে বেরোবো? দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন, দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ হয়ে স্ত্রী স্বামীর উপরে কোনো প্রকার কোনো আইনি পদক্ষেপ নিয়েছে। তো আইনি পদক্ষেপটা যখন থানা থেকে কোর্টের দ্বারস্থ হচ্ছে, তারপরে দীর্ঘদিন যাবৎ দুইজন আলাদা হয়ে রয়েছে, না কোনো প্রকার এক জায়গায় হতে পারছে, না পুরোপুরি আলাদা হচ্ছে, দুজনেরই সময়, দুজনেরই অর্থ, দুজনেরই কিন্তু ঝুলতে থাকছে। অর্থাৎ যদি মনে করছে যে আমরা এখান থেকে বেরিয়ে আসবো, স্বাভাবিক ব্যাপার, ল যেটা বলছে ডিভোর্স যদি আপনার না হয় তাহলে আপনি কিন্তু কোনো প্রকার সেকেন্ড কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, সে উভয়ের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো এই যে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, এই ধরনের সমস্যা অনেকে রয়েছেন। এবার এক্ষেত্রে কেউ ঝুলিয়ে ইচ্ছা করে তো রাখছে, কেউ ঝুলে থাকছে, এরকম পর্যায়ে যারা রয়েছে তাদের জন্য বলছি, দেখুন প্রত্যেকটা সমস্যার কিন্তু কিছু না কিছু সমাধান থাকে। আপনাদের সামনে যে সমস্যার কথা বললাম তারও কিন্তু নির্দিষ্ট সমাধান আছে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বিবাহ বন্ধনটা কিন্তু মানে বলা হয় 7 জন্মের বন্ধন। তো একটা কাগজের ক্ষমতা নেই। ডিভোর্স ফাইল হলে আপনার যখন ডিভোর্সটা হয়ে যায়, কি একটা পেপার দেয়, ডিভোর্স পেপার, তো একটা কাগজের এত ক্ষমতা দুজন মনের মানুষকে আলাদা করে দেবে? সম্ভব নয়। তো ডিভোর্সের পর্যায়ে ঝুলছেন, ডিভোর্স হয়ে যাবে অমুক তারিখে ফাইনাল, আপনি ফার্স্ট রাউন্ডে আপনার সিগনেচারও কমপ্লিট হয়ে গেছে, এরকম পর্যায়ে যারা রয়েছেন ব্যতীত, জীবন আপনার মরণাপন্ন হয়ে রয়েছে, কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের জন্য বলবো একটিবার যোগাযোগ করুন। যদি মনে হয় আপনার মনের মানুষ আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এখন সেই ভুলকে শুধরাতে চাইছেন, কিন্তু আপনার যুক্তি বুদ্ধিতে আপনি শুধরাতে পারছেন না, আপনি ভুল করেছেন বলে আপনার বুদ্ধি যুক্তিতে আপনি সেখান থেকে বার হয়ে আসতে পারছেন না, তাদের জন্য বলবো, আমি দীনেশ আচার্য আপ টু অন মিডিয়াতে বলে বসে থাকি যে কামাক্ষার বিশেষ মায়াংতন্ত্র দ্বারা এই ধরনের কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করে। যে প্রিয় মানুষ বা যে স্ত্রী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা যে স্বামী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ডিভোর্সের পর্যায়ে রয়েছে, আপনি চাইলে আপনার সংসার আবারও বাধ্য হবে, আবারও দুজন সুখময় জীবনযাপন করতে পারবেন। প্রথমে ভাঙার কথা বলে ভালো লাগতো না, তাই প্রথমে একটু জোড়ার কথা বললাম। এইবার আসছে মূল পয়েন্টে, যে যারা দীর্ঘদিন ধরে আইনি এরকম ঝামেলায় ভুগছেন, খোরপোশ দিয়ে যাচ্ছেন বা আপনি খোরপোশ নিয়ে যাচ্ছেন, আপনিও চাইছেন আমি একটা মোটা অঙ্কের টাকা, এখন যেটা হয় একটা ডিভোর্স মানে একটা ডিমান্ডের ব্যাপার থাকে, যদিও এগুলো যার সেই পার্সোনাল ম্যাটার, আমার বলা উচিত নয়। মানে টোটাল কথা হচ্ছে যে যার মনোদিক পূরণ যতক্ষণ না হচ্ছে, মনোবাঞ্ছনা পূরণ না হচ্ছে, ততক্ষণ কি হচ্ছে, এক পক্ষ আর এক পক্ষের উপর কেসটা চালিয়ে যাচ্ছে, আর এক পক্ষ ভুগতে থাকছে এবং যে ভোগাচ্ছে সে নিজেও ভুগছে। এই পর্যায়ে যারা রয়েছেন, যাদের মনে হচ্ছে এখান থেকে আমার বেরিয়ে আসার ইমিডিয়েট প্রয়োজন, আমি সেকেন্ড কোনো সিদ্ধান্ত নিতে চাই,
দেখুন, আপনি সেকেন্ড সিদ্ধান্ত নিতে চান, সেটা অবশ্যই 100% ঠিক। আপনি ভুল করেছেন, সেকেন্ড বার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার জন্মছক কি বলছে সেটা কি আপনি একটাবার ভেবে দেখেছেন? আপনার জন্মছকে এরকম কোনো বিষয় নেই তো যে সেকেন্ড বার আপনি কোনো সিদ্ধান্ত নিলে আপনার জীবনে সেম ধরনের ঘটনা ঘটবে? অনেকে বলে থাকে একবার এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে, বাবা আমি একবার ভুল করেছি, সেকেন্ড বার বিয়ে করবই না। আমি বিবাহ বিষয়ক কাউকে ভয় দেখাচ্ছি না। মানে ব্যাপারটা কি হয়, মানে আমার এক ভাই আছে, হয়তো এখন আমার অনুষ্ঠানটা শুনছে, মানে আমার তুষার ভাইয়ের কথা বলছি। তো সে হয়তো শুনছে যে মানে সে বিয়ে করবে কিছুদিন পর, আর আমি বিবাহ বিষয়ক এরকম একটা ভয়ঙ্কর বিষয় বলছি, তার মনে ভয় হতে পারে। ভয়ের মানে বিষয় নয়, কঠিন বিষয়টাকে আমি অবগত করছি যে দেখুন, জীবন মানে কিন্তু কঠিন। জীবন মানে কিন্তু আপনার মানে কখনো খুব শীতল, কখনো খুব কঠিন, কখনো খুব উত্তপ্ত, সমস্ত বিষয় থাকবে, সমস্ত রকম আপনাকে মানতে হবে। কিন্তু আপনি যে ভুলটা করেছেন, সেই ভুলটা যদি মনে করেন আপনি শুধরে নিয়ে নতুন কিছু যাত্রা শুরু করবেন, আমার মনে হয় একটিবার আপনার এই ভুলটা কেন ঘটেছিল সেই কারণটা খুঁজে বার করুন, তাহলে দ্বিতীয়বার আপনার ভুল হবে না। প্রথম ভুলটা ঘটার কারণ কি? আপনি আন্তরিক দিক যে চোখ দিয়ে দেখছেন যে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমাদের কি একটা দোষ কি বলুন তো? আমরা নিজের দোষ কখনো দেখি না। আমরা নিজের দোষ কখনো দেখি না, সবসময় বিপরীত পক্ষ ও খারাপ ছিল, ওর চারিত্রিক দিক ডিস্টার্ব ছিল, ও বুঝতে চাইতো না, ওর মাথা গরম ছিল। আমার ব্যাপারটা আমি কিন্তু বুঝতে চাই না। এই ব্যাপারটার জন্য বলছি যে যে কোনো একটি ভালো জ্যোতিষকে দিয়ে আপনি বিচার করুন কোন গ্রহের জন্য। দেখুন, আপনি যে নতুন লাইফে পদার্পণ করবেন সেটা আমি বলছি না, প্রথম লাইফে ডিস্টার্বটা কেন হলো, আপনি প্রথম ভুল যদি শুধরে নিতে পারেন 100% সেকেন্ড বার আপনার ওই ভুলটা হবে না এবং আপনি স্মুথ লাইফ জীবনযাপন করতে পারবেন। সমস্যায় পড়ে সমাধান করাটা কিন্তু কঠিন, হয়তো সমাধান হবে বাট কঠিন। কিন্তু আপনি সমস্যায় পড়ার আগে যদি আপনি আগেই জানতে পারেন, বুঝতে পারেন যে আমি এরকম একটা সমস্যায় পড়তে পারি, আকাশে বৃষ্টি হচ্ছে, আমার একটি ছাতা নিয়ে বার হওয়া উচিত, তাহলে আমি বৃষ্টিতে ভিজবো না, তাহলে কিন্তু আপনি বৃষ্টিতে 100% ভিজবেন না এবং ভালো থাকবেন। তাই প্রত্যেককে একটাই কথা বলছি, সমস্যায় পড়ে থাকলে একটাবার তো অবশ্যই যোগাযোগ করবেন, সেখান থেকে তো বার করার রাস্তা রয়েছেই। কিন্তু যারা সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন বা বেরিয়ে এসে নতুন জীবনযাপন শুরু করবেন, নতুন পদক্ষেপ নেবেন, তাদের জন্য বলছি একটাবার যে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে পরামর্শ করে নেবেন। লাস্ট আরেকটি বিষয় বলছি, সেটা হচ্ছে অনেকের মনে ধারণা আছে আমি একটাবার ভুল করেছি, সেকেন্ড কোনো সিদ্ধান্ত আমি নেব না। দেখুন, আপনি সিদ্ধান্ত নেবেন না, আজকে যেটা ভাবছেন গ্রহগত দিক আপনার ওই ভাবনাটা চেঞ্জ করে দিয়ে কখন কার সঙ্গে কিভাবে সম্পর্কে যুক্ত হয়ে যাবে আপনার ধারণার বাইরে থাকবে, আপনার ধারণা বাইরে থাকবে। ইভেন মানে গত 2 মাস আগের কথা বলছি, ব্যারাকপুর আমার চেম্বার আছে, তো চেম্বারের একদম কাছে, শান্তিবাজারের কাছে এক ভদ্রমহিলা থাকে, মাসিমা বলে ডাকি। তো মাসিমার মেয়েকে নিয়ে এসেছিল আমার কাছে বছর 2 আগে, মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তো আমাকে দেখতে তার জন্মছকটা দেখাতে নিয়ে এসেছিল। আমি পুরো বিচার করে বললাম, মাসিমা আপনার মেয়ের তো দ্বিতীয় বিয়ে হবে, তো দ্বিতীয় বিয়ে কিন্তু মোটামুটি ওর সুখময় রয়েছে, কিন্তু যদি একটু বিচার বিবেচনা করে সেটা ভালো হবে। তো মেয়ে তখন বলছে, কি বলছেন, আমি প্রথম জীবনে যে আমি অস্বস্তি ভোগ করেছি, আমি যে অশান্তি ভোগ করেছি, দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমি কোনো সম্পর্কের কথাও ভাবি না। আমি বলছি, যে যখন না একটু গরম শাঁখা খায় তার কাছে সেটা সেই সময়ের জন্য গরম লাগে, পরবর্তী সময় সেই শাখার কথা তার মনেও থাকে না, গ্রহ এটাকে তার ভাবিয়ে দেয়। সুস্থ মানুষ যখন রাস্তা দিয়ে যায়, তার সেই সময়ের যদি সামনে দিয়ে কোনো গাড়ি আসে, তার ভাবা উচিত কি সামনে দিয়ে গাড়ি আসছে আমি সাইড দিয়ে সরে যাই, বাট গ্রহ সেই সময় তার ভাবনাটাকে পাল্টে দেয়, নষ্ট করে দেয়, অন্ধ হয়ে যাবে সেই সময়ের জন্য যে তার সামনে কোনো গাড়ি আসছে। সে কানে কালা হয়ে যাবে যে কেউ তাকে ডাকছে সরে যা সাইড থেকে, তোর অ্যাক্সিডেন্ট হবে, সেটাও সে শুনতে পাবে না, গাড়ি আসছে সেটাও দেখতে পাবে না, তার অ্যাক্সিডেন্ট হবে। এবং ইভেন এই যে 2 মাস আগের কথা বলছি, মাসিমার মেয়ে এসছে, সে আবার নতুন করে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, এখন বিয়ের জন্য কি করতে হবে সেই বিষয় নিয়ে আমার কাছে এসছে। বিষয় হচ্ছে এটা, আপনি সিদ্ধান্ত আপনার মতো নিতে পারেন না, গ্রহগত দিক আপনার ভালো সময়কে খারাপ করার জন্য আপনাকে ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। কে চায় শান্তিতে থাকতে? কে চায় শান্তিতে না থাকতে? সকলে চায় শান্তিতে থাকতে, কিন্তু অশান্তি সেই মানে প্রবেশ করে এবং আপনারই কোনো ভুলের মাধ্যমে প্রবেশ করে। একদমই তাই। আসলে একটা কথা আছে জানেন তো, আমার আমি ভীষণ দামি, আর এই আমার আমিকে যখন আমরা ভীষণ দামি মনে করি, আমার অপোজিটে যে আমার পার্টনার থাকে তার দামটা আমাদের কাছে অনেকটা কমে আসে। একটা কথা আচার্যজি খুব মানে গুরুত্বপূর্ণ বললেন, সেটা হচ্ছে
আমার সমস্যা বা আমার প্রবলেম, আমি কি প্রবলেম ক্রিয়েট করেছি, আমার জন্য যে সম্পর্ক কতটা নষ্ট হচ্ছে সেটা আমরা দেখি না। আমাদের কতটা কন্ট্রিবিউশন আছে এই সম্পর্কটাকে নষ্ট করার মূলে সেটা আমরা মানি না। আমরা সবসময় আমার পার্টনারের দোষটা দেখি। সেই জন্যই কথাটা বললাম, দেখুন নিজেকে দামি ভাবুন, কিন্তু আপনার পার্টনারের কথা তাকেও দামি ভাবতে হবে, তার কথারও গুরুত্ব দিতে হবে। ভুল আমরা প্রত্যেকেই লাইফে ছোটোখাটো করে থাকি, কিন্তু একটা আচার্যজির কথা ধরেই বলছি, যদি আমরা সেকেন্ড চান্স নিতে চাই, মানে যারা মনে করছেন যে অনেক দিন ধরে মামলাটা ঝুলছে ঠিকই, কিন্তু হয়তো আমি তাকে ছাড়া আর থাকতে পারবো না, হয়তো একটা সেকেন্ড চান্স পেলে আমাদের সংসারটাকে আবার নতুন করে ভালো করে গড়ে তুলতে পারতাম, হয়তো আমার বাচ্চাটাকে আমাদের একসাথে নিয়ে রাখতে পারতাম, তাকে মার কাছে বা বাবার কাছে থাকতে হতো না। এই বিষয়টা এই কারণে তুলছি, কারণ 80 থেকে 90% ঘর ভেঙে যায়, আর যে কথাটা বললেন হেরে যায় সেই বাচ্চাটা, তো সেই বাচ্চাটার কথা ভেবেই বলছি, যে মা বা যে বাবা, যে হাজবেন্ড বা যে ওয়াইফ মনে করছেন যে একটা চান্স নিজেদেরকে দেওয়া যেতে পারে, দেরি করবেন না। যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে যে কোনো একটা নাম্বারে ফোন করুন। এটা বলার একটাই কারণ, দেখুন কোথাও না কোথাও গিয়ে মানবিকতা আমাদের একটা কাজ করে। সামাজিক দিক থেকে আমরা যতটাই স্ট্রং হই, মানবিক দিক থেকে আমরা যতটাই স্ট্রং হই, ফ্যামিলি যদি স্ট্রং না থাকে, কারণ এন্ড অফ দ্য ডে আপনার বিপদে সবার প্রথম কিন্তু আপনার ফ্যামিলি দাঁড়াবে। তাই আমরা সময় থাকতে থাকতে আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জানান দেয় না, আপনাদেরকে বুঝায় না, আপনাদেরকে সাবধানও করে, আর সেই সাবধান করেন আমাদের যিনি অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক আছেন শ্রী দীনেশ আচার্য। তার প্রত্যেকটা কথা শাস্ত্রসম্মত এবং তিনি প্রত্যেকটা কথা যুক্তিসম্মত বলেন। তাই আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে জানাতে চাই যে ভালো থাকার রসদ আপনাদের কাছেই আছে, শুধু হাতটা ধরুন ওনার, কারণ উনি সেই গাইডলাইনটা আপনাদের দিতে পারবেন। তাই বিবাহ বিচ্ছেদ কথাটা শুনতে আমাদের যতটা খারাপ লাগে, যাদের জীবনে ঘটে তাদের কথা ভাবুন। বিবাহ বিচ্ছেদ নিয়ে সময় আমাদের আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ, তবে যাওয়ার আগে আবারও আমি যেরকম প্রশ্নের ভান্ডার খুলে রাখি, আমার মাথায় অনেক প্রশ্ন জাগে, সেই প্রশ্নের একটা প্রশ্ন আবারও করতে চাইব, যে সেকেন্ড চান্স যখন বিবাহ বিচ্ছেদের মধ্যিখানে হয়, সেটার যেমন একটা আপনি উত্তর বললেন, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর যখন একজন হাজবেন্ড বা ওয়াইফ আবারও, মানে একজন মেয়ে আর ছেলে আবারও যখন নিজেদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং সেখানে গিয়ে প্রথম যে ভুলগুলো সে করেছে সে যখন রিয়েলাইজ করে না, তাহলে তার প্রথম কাজটা কি হতে পারে পাত্র চুজ করার ক্ষেত্রে বা পাত্রী চুজ করার ক্ষেত্রে? সবার আগে একটা জিনিস জানবেন, জন্মছকে বিচার করে আপনার যত পরিমাণে কুট মিলুক সেটা পরের কথা, কিন্তু সবার আগে জানতে হবে ত্যাগই শান্তি, ভোগই বিনাশ। ত্যাগ করলে তাতে শান্তি আছে, ভোগ করলে তাতে বিনাশ একদম অবধারিত। সবার আগে একটা বিষয় দেখুন, জ্যোতিষতন্ত্র, রেমেডি, এই সাবজেক্টটা কিন্তু একটু পরে। একজন মানুষ হিসাবে, মানে আমি জ্যোতিষতান্ত্রিক নয়, একজন সমাজের মানুষ, সাংসারিক মানুষ হিসাবে, মানে আমি সন্ন্যাস নয়, আমি কিন্তু একজন সাংসারিক, আমার মা বাবা বউ মেয়ে সবাই রয়েছে। তো সেক্ষেত্রে একজন সাংসারিক মানুষ হিসেবে আমার এটা বক্তব্য, দেখুন প্রত্যেক সম্পর্কের ভিতরে যদি ত্যাগ থাকে আর বিশ্বাস থাকে, সেই সংসার ভাঙা তো দূরের কথা, অশান্তিটাও আসবে না। যদি ত্যাগ থাকে, ত্যাগ করতে শিখুন, অবশ্যই তো ভালো থাকবেন। আর একটা বিষয় বলছি আপনাদের, একটা খুবই গুড নিউজ দিই, 5th to 6th জুন ফলোহারণে বিশেষ অমাবস্যা, এবং এই অমাবস্যাতে একটা বিশেষ ব্যাপার রয়েছে। আমার 2 জন ক্লায়েন্ট এরকম রয়েছে অলরেডি, তারা গত বছর ফলোহারণী অমাবস্যা পার হয়ে যাওয়ার পরে আমার এই সময় মানে বুকিং করেছিল, সেই সময় এখন তাদের এই বছরে তাদের কাজটা হবে। সেটা কি, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু নতুন করে তারা আবারও সেই ডিভোর্স হয়ে যাওয়া মানুষটাকে ফিরে আনতে চাইছে। তাদের কিন্তু এই যোগে কাজ করা হবে, এবং সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনার একমাত্র বিশেষ উপায় এই ফলোহারণী অমাবস্যা। একটাবার যোগাযোগ করুন, 100% ফল হয়তো আপনিও পাবেন। মুখে নয়, আমার কাজ আপ টু অন মিডিয়াতে লিখিত গ্যারান্টি দিয়ে থাকে। 5ই জুন এবং 6ই জুন এই দুটো দিন আপনারা কিন্তু আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কি করে? ফলোহারিণী অমাবস্যাটাকে কাজে লাগিয়ে। আর এই অমাবস্যাকে কাজে লাগাতে গেলে কি করতে হবে? অবশ্যই শ্রী দীনেশ আচার্যর হাতটা আপনাকে শক্ত করে ধরতে হবে। কেন তানিয়া বারবার বলে ওনার হাতটা শক্ত করে ধরা? ওনার হাত শক্ত করে ধরা মানে কি সত্যিই ওনার হাত ধরা? না, ওনার মধ্যে যে বিদ্যাটা আছে, ওনার যে সাধনা আছে, যার দ্বারা উনি আপনাদেরকে ভালো রাখতে পারেন এবং ভালো রেখে চলেছেন গ্যারেন্টির সাথে, সেই হাতটাকে ধরতে বলি।
তাই দেরি করবেন না। যারা মনে করছেন যে একেবারে 11th আওয়ারে গিয়ে বা 2 মাস পর 1 মাস পর তো টাইম রয়েছে তখন গিয়ে যোগাযোগ করবেন, পারবেন না। কারণ 1 বছর আগে থেকেও যারা বুক করে থাকেন অনেক সময় তারাও পান না। অনেক মানুষ নিয়ে তিনি কাজ করেন না, খুব লিমিটেড কিছু মানুষের কাজ তিনি করেন। তাই এই অমাবস্যাটাকে কাজে লাগাতে গেলে অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন। নাম্বারটা আরেকবার বলছি 7872099063 অথবা 8617574724 দুটো নাম্বার আপনাদের ভাগ্যকে খুলে দিতে পারে। ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। নমস্কার।